এই তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আদালতে অভিযোগপত্র দাখিল করে। সেদিনই আদালত অভিযোগ আমলে নিয়ে পলাতক শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আইন অনুযায়ী তাদের আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়, কিন্তু সেই বিজ্ঞপ্তিতে সাড়া দেয়নি তারা কেউই। এর ফলে 24 জুন আদালত তাদের পক্ষে মামলা লড়ার জন্য রাষ্ট্র থেকে আইনজীবী নিয়োগের নির্দেশ দেন। ঢাকার বিশেষ জজ আদালতের সাবেক বিশেষ পিপি এবং আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত আইনজীবী আমির হোসেনকে এই দুই হাই প্রোফাইল পলাতক আসামির আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়। 1 জুলাই থেকে শুরু হয় অভিযোগ গঠনের আনুষ্ঠানিক শুনানি। শুনানির শুরুতেই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এক বিস্ফোরক তথ্য তুলে ধরেন। তিনি আদালতকে জানান, অভিযুক্তদের অপরাধের সময়কাল শুধু 2024 সালের জুলাই আগস্টে সীমাবদ্ধ নয়, বরং তাদের অপরাধের শুরু 2009 সালের 6 জানুয়ারি থেকে এবং তা চলছে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত। চিফ প্রসিকিউটর তার বক্তব্যে শেখ হাসিনার অপরাধের পেছনে উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে বলেন, শেখ হাসিনা বাংলাদেশের আজীবন ক্ষমতা ধরে রাখার আকাঙ্ক্ষা পোষণ করতেন, যেমনটা তার পিতা শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন। 10 জুলাই বিচারের শুরুর মাধ্যমে আদালত যে 5টি সুনির্দিষ্ট অভিযোগ গঠন করে তা ছিল অত্যন্ত ভয়াবহ। প্রথম অভিযোগটি ছিল উস্কানি ও প্ররোচনার। বলা হয়েছে 2024 সালে 14 জুলাই এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপত্রী বলে যে উস্কানিমূলক বক্তব্য দেন, তার জের ধরে আসাদুজ্জামান খান চৌধুরী, আব্দুল্লাহ আল মামুনের প্ররোচনায় আইন শৃঙ্খলা বাহিনী এবং সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীরা নিরীহ ছাত্র জনতার উপর পদ্ধতিগত আক্রমণ চালায়। দ্বিতীয় অভিযোগটি ছিল সরাসরি হত্যার নির্দেশ। এতে বলা হয়, শেখ হাসিনা আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ দেন। এই নির্দেশ বাস্তবায়নে তিনি হেলিকপ্টার, ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দেন, যা আসাদুজ্জামান খান এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন মাঠ পর্যায়ে বাস্তবায়ন করেন। তৃতীয় অভিযোগটি আনা হয় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের ঘটনায়। এই হত্যাকাণ্ডে 3 জনের বিরুদ্ধে প্ররোচনা, উস্কানি ও ষড়যন্ত্রের গুরুতর অভিযোগ আনা হয়। চতুর্থ অভিযোগটি ছিল গত বছরের 5 আগস্ট রাজধানীর চারখারপুল এলাকায় 6 জনকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়। এবং পঞ্চম অভিযোগটি ছিল আশুলিয়ায় ঘটে যাওয়া এক নৃশংস ঘটনাকে কেন্দ্র করে, যেখানে জীবিত একজনকে সহ মোট 8 জনকে পুড়িয়ে হত্যার অভিযোগ আনা হয় এই 3 আসামির বিরুদ্ধে। এই ভয়াবহ অভিযোগগুলোর প্রমাণের জন্য রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালে মোট 54 জন সাক্ষীকে হাজির করে। এদের মধ্যে ছিলেন আন্দোলনে সরাসরি অংশগ্রহণকারী, গুলিতে আহত ব্যক্তির ঘটনায় প্রত্যক্ষদর্শী এবং আহতদের চিকিৎসা দেওয়া বিভিন্ন হাসপাতালের চিকিৎসক। সাক্ষ্য প্রমাণ হিসেবে শুধু ব্যক্তি নয়, জমা দেওয়া হয়েছে শেখ হাসিনার বিভিন্ন নির্দেশমূলক কথোপকথনের ভিডিও এবং অডিও, দেশ বিদেশি গণমাধ্যমে প্রকাশিত অসংখ্য প্রতিবেদন এবং ঘটনাস্থল থেকে জব্দ করা গুলির খোসা। সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হওয়া। ভারতের দাদাগিরি বন্ধ করতে হবে, ডক্টর ইউনূস। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের স্বার্থ রক্ষায় ফারাক্কা ও তিস্তা সহ সকল পানি বন্টন ইস্যুতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তিনি ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে দাদাগিরি বন্ধ করারও দাবি জানান। শনিবার 15 নভেম্বর চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচাও গণসমাবেশের আগে মহানন্দা রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পদ্মার পানি আমরা পাচ্ছি না, আপনারা জানেন 2026 সালে চুক্তিটা শেষ হবে। এটা শেষ হলে কি আসবে তা আমরা জানি না। সবসময় যে সমস্যা হয়েছে, গঙ্গার পানি ফারাক্কায় আটকে দিয়ে আমাদের বাংলাদেশের একটা বিরাট উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বিরাট অংশকে মরুভূমিতে পরিণত করা হয়েছে। ছোট ছোট নদী, খালবিল শুকিয়ে গেছে, জীবন জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের সঙ্গে কথা বলার পরেও এই পানি বন্টনের বিষয়ে ভারতের আগ্রহ দেখা যায়নি। তিনি জানান, জিয়াউর রহমানের পানি বন্টন চুক্তির পর থেকে ন্যায্য পানির অংশ পায়নি বাংলাদেশ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে চুক্তি করেছিলেন, তার ফলে আমরা কিছু পানি পাই। এরপর আবার যৌথ নদী কমিশনের বৈঠক নিয়মিত হয়নি। এগুলো আমাদের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ন্যায্য পানির অংশ পাওয়ার দাবি তুলতেই চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে বিএনপি প্রার্থী হারুনুর রশিদের আয়োজনে পদ্মা বাঁচাও আন্দোলনে নেমেছে বিএনপি। ফখরুল বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। 3টা প্রধান নদী পদ্মা, মেঘনা, যমুনা। পদ্মার পানি আটকে দিয়ে আমাদের দেশের মানুষের জীবন জীবিকাকে আটকে দেওয়া হয়েছে। সেজন্যই আমাদের আজকে যেখানে আন্দোলন, হারুন সাহেবের নেতৃত্বে শুরু হয়েছে পদ্মা বাঁচাও আন্দোলন, সে আন্দোলনের অংশ হিসেবে আমরা এখানে এসেছি। আমরা মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করতে চাই। গাঞ্জেস ব্যারেজ রাজবাড়িতে করা গেলে মধ্যাঞ্চল সহ দক্ষিণাঞ্চল, উত্তরাঞ্চলের বিরাট উপকার হবে। এটাই আমরা জনগণের সামনে বলতে চাই, তাদের সচেতন করে তুলতে চাই।
এই আন্দোলনটা সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই। তিনি বাংলাদেশকে টিকিয়ে রাখতে নদী রক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, এখন যে ক্লাইমেট চেঞ্জের যে বিষয়টা, প্রকৃতি পরিবর্তনের যে ব্যাপারটা হচ্ছে, নদীগুলোকে যদি বাঁচাতে না পারি, পরিবেশকে যদি রক্ষা করতে না পারি, তাহলে এই দেশকে টিকিয়ে রাখাটা ইকোলজিক্যালি খুব কঠিন হয়ে যাবে। ফখরুল জানান, এই কাজটা করতে হলে নির্বাচিত সরকার থাকা প্রয়োজন। তিনি বলেন, আমার দেশের স্বার্থ আমাকে দেখতে হবে, প্রত্যেকটা দেশ তার স্বার্থ দেখবে। এখানে আমাদের দায়িত্ব হবে যে সরকারই আসুক, জনগণকে পাশে রেখে চাপ সৃষ্টি করে তারা এই দাবিগুলোকে আদায় করবেন। তবে নির্বাচিত সরকার না থাকলে সেটা এই গুরুত্বটা পায় না, শক্তিও পায় না, অথবা হাসিনার মতো যদি জোর করে দখল করে তাহলেও সেটা হয় না। বিএনপি মহাসচিব জানান, তার দল ক্ষমতায় এলে প্রাধান্য পাবে বিষয়টি। তিনি বলেন, আমরা আশা করি বিএনপি যদি জনগণের ভোটে আসতে পারে তাহলে নিঃসন্দেহে এটা টপ প্রায়োরিটি পাবে, এবং বিশেষ করে গাঞ্জেস ব্যারেজ প্রকল্প, ফারাক্কার ইস্যু যেটা আছে, অন্যদিকে তিস্তা ব্যাপারটা, এগুলোতে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব। আমরা শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ, এটিই আমাদের রাজনীতি। আমাদের সীমান্তে হত্যা, ব্যালেন্স অফ ট্রেড ঠিক করা, এগুলোই আমরা গুরুত্ব দিচ্ছি। সঙ্গে ভারতকেও দাদাগিরি বন্ধ করতে চাপ দেওয়া হবে। ফখরুল বলেন, বেশি গুরুত্ব দিতে চাই আমাদের উপর দাদাগিরি বন্ধ করা। আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ, তারা চাইলেই আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারেন, এবং আমি মনে করি 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধে তারা আমাদের সহযোগিতা করেছেন, তারা বেশি করে বাংলাদেশকে সহযোগিতা করা দরকার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিগত সরকারের সময়ে আমরা যা দেখেছি, তারা সব নিয়ে গেছেন, বাংলাদেশকে কিছু দেননি, তারা বাংলাদেশকে চাপে ফেলেছেন উল্টো। এটাই আওয়ামী লীগ সরকারের ব্যর্থতা। ওদের মন্ত্রীদের বক্তব্য আপনারা শুনেছেন, দেন দরবার করতে যায় ভারতে, স্বামী স্ত্রীর সম্পর্কের কথা বলে, এইভাবে তারা পুরো বিষয়টাকে নিচে নামিয়ে দিয়েছে। ইকুয়াল ফুটিংয়ের কথা বলতে হবে, সমমর্যাদা রাখতে হবে, এই দেশের স্বার্থটাকে সবার আগে গুরুত্ব দিতে হবে। ফাঁসির রায় ঘোষণা প্রমাণ সহ থাকছে বিস্তারিত ভিডিওতে। আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবং সবশেষে দেখবেন, ক্ষমতার দাপটে বিপুল সম্পদ গুম খুনের অপরাধ আন্তর্জাতিক আদালতে বিচার, অর্থ শতাধিক পুলিশ কর্মকর্তা, থাকছে বিশেষ প্রতিবেদন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। গভীর রাতের অন্ধকারেও আলোড়ন তুলেছে এক চরম রাজনৈতিক ঘোষণা। দেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আজ জাতীয় সম্প্রচারে সরাসরি এক ভাষণে জানিয়ে দিয়েছেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে বেগম খালেদা জিয়াকে দেশের রাষ্ট্রপতি পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই ঘোষণার পরপরই দেশ জুড়ে শুরু হয়েছে চরম উত্তেজনা। রাস্তায় রাস্তায় চড় হতে শুরু করেছে হাজারো মানুষ, কেউ উৎফুল্ল, কেউ হতবাক, কেউ আবার ক্ষুব্ধ। ক্ষমতার পালাবদলের এমন নাটকীয় অধ্যায় এর আগে আর দেখা যায়নি। জাতির উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, এক বাংলাদেশ আজ গভীর রাজনৈতিক সংকটে নিমজ্জিত। এই সংকট উত্তরণে প্রয়োজন দায়িত্বশীল নেতৃত্ব, জাতীয় ঐক্য এবং অতীত অভিজ্ঞতার সমৃদ্ধ একজন রাষ্ট্রনায়ক। তাই সংবিধানের 52 ধারা মোতাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ গৃহীত হয়েছে এবং দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে আমি বেগম খালেদা জিয়ার নাম ঘোষণা করছি। ডক্টর ইউনূসের এই বক্তব্য শুনে চমকে উঠেছে দেশবাসী। এর আগে কোথাও কোনো ইঙ্গিত ছিল না এমন ঘোষণার। অনেকে বিশ্বাসই করতে পারছিলেন না বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘদিন গৃহবন্দী এবং অসুস্থ ছিলেন, তিনি হঠাৎ রাষ্ট্রপতির আসনে বসতে যাচ্ছেন। সন্ধ্যা থেকেই বঙ্গভবনে ছিল ব্যতিক্রমিক গতিবিধি। একাধিক কালো গাড়ির রাষ্ট্রীয় গোপন বৈঠক, সেনা ও পুলিশ বাহিনীর আনাগোনা, সবকিছুই ইঙ্গিত দিচ্ছিল কিছু বড় ঘটতে চলেছে। রাত 9টায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপচাপ বঙ্গভবন ছাড়েন। সূত্রে জানা যায়, তার পদত্যাগপত্র কয়েক ঘন্টা আগেই গৃহীত হয়েছে। ঘোষণার কিছুক্ষণের মধ্যেই গুলশানের বাসভবনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়া। তার কণ্ঠে ছিল দায়িত্ববোধ ও আবেগ ও সংকল্প। আমি কোনো প্রতিশোধ নিতে আসিনি, বরং আমি এসেছি একটি বিভক্ত জাতিকে একত্র করতে। আমার জীবন, আমার রাজনৈতিক লড়াই, সবকিছু বাংলাদেশের জনগণের জন্য। আমি রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে কোনো দলকে দমন করব না, বরং সবার জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করব। এই বক্তব্য শোনার পর বিএনপির হাজারো নেতাকর্মী আনন্দে কেঁদে ফেলেন। নয়াপল্টন, গুলশান, সিলেট, চট্টগ্রাম, বগুড়া, যশোর